দেখো, আগের দিনের ক্লাসে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে যে প্রাবল্য হয় সেই বিন্দু দুটিকে আমরা দেখিয়েছিলাম, এবং তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে এবং কোন দিকে তার অভিমুখ হবে সেটা আমরা বলেছি, এবং তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত সেটাও আমরা উল্লেখ করেছি। এই যে ছবিটা দেখছো, এটা আগের দিন আমরা আংশিক করাতে পেরেছিলাম, তো তারপরে আমরা আজকে আবার নতুন করে এটা স্টার্ট করব, কারণ আগের দিন যেটা বলা হয়েছিল সেটা আংশিক ছিল, তো কমপ্লিট করা সম্ভব হয়নি। তো আমরা আগের দিনের যে পিকচারটা সেটা বোর্ডে অলরেডি ইনট্যাক্ট রেখেছি, যাতে সকলের পক্ষে নতুন করে বোঝা সম্ভব হয়। এই যে অংশটা, তড়িৎ দ্বিমেরুর নিকটে যে কোনো একটি বিন্দুতে প্রাবল্য নির্ণয়। যে কোনো বিন্দু বলতে আমরা এখানে বোঝাতে চাইছি যে অক্ষের উপর কোনো বিন্দুটা অলরেডি আমরা একটা স্পেসিফিক নির্দিষ্ট বিন্দু হিসেবে ধরে করেছিলাম, এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপরে একটা বিন্দু আমরা অলরেডি করেছি। এই দুটি বিন্দু ব্যতি রেখে তড়িৎ দ্বিমেরুর নিকটে যে কোনো একটি বিন্দু নেওয়া যেতে পারে। তড়িৎ দ্বিমেরুর আশেপাশে অনেক বিন্দুতেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাওয়া যাবে, এবং সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা আমরা এখানে নির্ণয় করার চেষ্টা করব। দেখো, এখানে আমরা তড়িৎ দ্বিমেরুটা দেখিয়েছি এবি, এটা আগের দিনে যে পিকচার দেওয়া ছিল সেই ছবিটাই এখানে দেওয়া আছে, এবং তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব তির্যকভাবে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর সঙ্গে থিটা কোণ করে পি বিন্দুতে নেওয়া হয়েছে। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত সেটাই আমরা নির্ণয় করব। এই যে বিন্দুটি, এই বিন্দুটি অক্ষের উপরে বিন্দু নয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও কোনো বিন্দু নয়। তাহলে পি বিন্দুতে আমরা যখন ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে যাচ্ছি তখন আমরা কি করব সেটা দেখো। এবি হলো একটি তড়িৎ দ্বিমেরু, এবং এই তড়িৎ দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামক হলো একটি ভেক্টর রাশি, এবং আমরা জানি যে একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা হয় তো তার আমরা উপাংশ বিশ্লেষণ করতে পারি। সেই জন্য ও বিন্দু থেকে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দুটি উপাংশ নিয়েছি। একটা হচ্ছে ওপি বরাবর যে উপাংশটা পাওয়া যাবে সেটা হলো এম কস থিটা, তার কারণ আমরা এমটাকে নিয়েছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আমরা আবার বলছি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি, এবং একটি ভেক্টর রাশির উপাংশ বিশ্লেষণ করা যায়। অতএব পি বিন্দু বরাবর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে ভেক্টর উপাংশটি পাওয়া যাবে সেটা হলো এম কস থিটা। দেখবে হয়তো তোমাদের কিছু কিছু বইতে এটাকে পি দিয়ে উল্লেখ করা হয়েছে, এখানে আমরা এম দিয়ে উল্লেখ করেছি। তোমরা পি দিয়েও লিখতে পারো, এম দিয়েও লিখতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। আবার দেখো, ও বিন্দু থেকে আমরা এম সাইন থিটা একটা উপাংশ পেয়েছি, অর্থাৎ এম কস থিটা এবং এম সাইন থিটা এই উপাংশ দুটি পরস্পরের লম্ব। এখন এম কস থিটা উপাংশটিকে এমনভাবে নেওয়া হয়েছে যাতে পি বিন্দুটি এম কস থিটা উপাংশের অক্ষের উপরে গিয়ে পড়ে, অর্থাৎ পি বিন্দুটি এম কস থিটা উপাংশের অক্ষের উপরে গিয়ে পড়েছে। এখন এম যেটা নিয়েছিলাম, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে দুটি উপাংশ আমরা এখানে নিলাম, একটা হলো এম কস থিটা এবং একটি এম সাইন থিটা। তো সেক্ষেত্রে এম কস থিটাকে আমরা একটি পৃথক তড়িৎ দ্বিমেরু বলে মনে করতে পারি, আর এম সাইন থিটা এই উপাংশটিকে আমরা একটি পৃথক তড়িৎ দ্বিমেরু বলে মনে করতে পারি। অর্থাৎ আমরা এখানে কি মনে করব, যে ও বিন্দুতে সংযুক্ত পরস্পর লম্ব দুটি তড়িৎ দ্বিমেরু আছে, যার একটির ভ্রামকের মান হলো এম কস থিটা, অপরটির ভ্রামকের মান হলো এম সাইন থিটা। এবার দেখো, আমরা এম কস থিটা এবং এম সাইন থিটা যে আমরা পেয়েছি, তাহলে পি বিন্দুটি এম কস থিটার অক্ষের উপর অবস্থান করে, এবং
পি বিন্দুটি এম সাইন থিটা উপাংশটির সাপেক্ষে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থান করে। এখন আমরা জানি যে কোনো বিন্দুতে যদি অক্ষের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তড়িৎ দ্বিমেরুর জন্য নির্ণয় করতে হয়, তাহলে সেক্ষেত্রে পি বিন্দুতে যে তড়িৎ দ্বিমেরুর প্রাবল্যটি পাওয়া যাবে, অর্থাৎ পি বিন্দুতে যে প্রাবল্য পাওয়া যাবে তার অভিমুখটা পি বিন্দু সাপেক্ষে বহির্মুখী হবে। সেটা আমরা E1 হিসেবে লিখেছি। দেখে নাও। ঠিক আছে, এরপরে দেখো এম সাইন থিটা, এটা যখন একটা তড়িৎ দ্বিমেরু নিয়েছি তখন এর সাপেক্ষে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ হবে E2। আমরা অলরেডি আগে দেখিয়েছি যে একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাওয়া যায়, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটির অভিমুখ হয় এমন যাতে সেটা তড়িৎ দ্বিমেরুর সঙ্গে সমান্তরালে যায় এবং অভিমুখটি যায় ঋণাত্মক আধানটি যেদিকে আছে সেই দিক বরাবর। অর্থাৎ এম সাইন থিটার সঙ্গে PE2 এই রেখাটি দেখো সমান্তরাল হবে এবং যেহেতু প্লাস কিউ আধানটার উল্টো দিকে নেগেটিভ আধান মাইনাস কিউ আছে, তাই এই দিকটাকেও আমরা একটা মাইনাস আধান আছে বলতে পারি। তো এই এর দিকটাতে চলে যাবে এবং এম সাইন থিটার জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পি বিন্দুতে অভিমুখটা হবে E2 দিকে এবং মানটা হবে E2। এখন দেখো E2 এবং E1 এটি দুটি পরস্পরের সঙ্গে লম্ব, অতএব লব্ধি তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য পাওয়া যাবে সেটা হবে E। পি বিন্দুতে সামান্তরিক সূত্র ব্যবহার করেছি, ব্যবহার করে E1 এবং E2 দুটি ভেক্টর আছে, পি বিন্দুতে সংযুক্ত আছে, তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী পি বিন্দু থেকে সামান্তরিকের যে কর্ণটি হবে সেটি হবে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। অতএব এখানে E হবে, দেখো, অতএব E সমান রুট অফ E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। এটা হচ্ছে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এবার আমরা দেখব E1 এবং E2 এর মান কত। দেখো E1 এর মান হলো E1 SI পদ্ধতিতে আমরা গণনা করেছি, তাহলে এটা হবে 1/4πε0 ইন্টু 2m cos theta বাই r। ঠিক আছে, 2m cos theta বাই r। এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে দেখো একটা ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু যদি আমরা নিই, তাহলে ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর নিকটে অক্ষের উপরে কোনো বিন্দুতে যে প্রাবল্য পাওয়া যায় সেই প্রাবল্যের মানটা হয় 2m/r3। এটা আমরা অলরেডি আগে পড়িয়েছি। আমরা বারবার বলেছি যে r গ্রেটার দেন l বা r এর মান অনেক বেশি যদি হয় l এর তুলনায়, তাহলে অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্যের পরিমাণ হয় 2m/r3। অর্থাৎ আমরা সেখানে l টেন্ডস টু 0 করে আগে যে সমীকরণটা পেয়েছিলাম r² - l² এর হোল স্কয়ার, যে ফর্মুলাটা আমরা দিয়েছিলাম, সেই ফর্মুলায় l এর মানটাকে 0 করে তখন আমরা 2m/r3 পেয়েছিলাম। এখানে যে দেখো, এখানে 2m cos θ জায়গাতে আমরা এখানে শুধুমাত্র দেখো আমরা তড়িৎ ক্ষেত্রে যখন প্রাবল্য নির্ণয় করেছি অক্ষের উপরে, তখন সেটা ছিল 2m/r3, কারণ তখন তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা ছিল m। তাহলে আমরা সমীকরণটা কিভাবে লিখেছিলাম? 1/4πε0 ইন্টু 2 ইন্টু তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান বাই r3, অর্থাৎ 2 ইন্টু তড়িৎ দ্বিমেরু ভ্রামক বাই r3। সিমিলারিটি দেখো, এখানে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের পরিমাণটা যেহেতু উপাংশ বিশ্লেষণ করেছি, তাই m এর জায়গাতে বসছে m cos θ, কারণ এখন পি বিন্দুতে E1 যেটা পাওয়া গেছে
সেটা এম কস থিটা এই পরিমাণ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য পাওয়া গেছে। সেই জন্যে এখন সমীকরণটিতে একইভাবে আমরা লিখব 1/4πε0 ইন্টু 2 ইন্টু তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান বাই আর কিউব। এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটা হলো এম কস থিটা, যেটা আগে ছিল এম, এখন হয়েছে এম কস থিটা। সেই জন্য আমরা গোটা মানটা এম কস থিটা লিখেছি। লিখে দেখো E1 এর মান 1/4πε0 ইন্টু 2m cos থিটা বাই আর কিউব ভাবে লেখা হয়েছে। এরপরে দেখো আমরা যখন E2টা লিখব, E2টা দেখো E2 ইকুয়াল টু হলো 1/4πε0 ইন্টু দেখো m sin থিটা বাই আর m sin থিটা বাই আর কিউব। এখানেও আমরা একইভাবে করেছি। দেখো যখন আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য পেয়েছিলাম, তো সেই প্রাবল্য নির্ণয় করবার পর যখন আমরা L টেন্ডস টু 0 অর্থাৎ R গ্রেটার দেন L করেছিলাম, তখন সেই জায়গাতে আমরা করেছি m বাই আর কিউব, অর্থাৎ ছিল E সমান 1/4πε0 m বাই আর কিউব। তখন তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটা ছিল m, এখন তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটা হয়ে গেছে m sin থিটা। এই m sin থিটা উপাংশটির জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয়েছে E2, অতএব m এর পরিবর্তে আমরা এখানে লিখেছি m sin থিটা। আসলে সমীকরণটা হচ্ছে 1/4πε0 ইন্টু তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান বাই আর কিউব। তাহলে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা m নয়, তার পরিবর্তে m sin থিটা। সেই জন্য আমরা এখানে m sin থিটাটা সরাসরি বসাতে পেরেছি। এই সিমিলারিটিগুলোর দিকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে, তাহলেই সমীকরণটা নির্ণয় করাটা আর কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা দেখো E এর মানটা নির্ণয় করব। E সমান √B1² প্লাস E2² আমরা এখানে বসিয়েছিলাম। তাহলে E ইকুয়াল টু আমরা এখানে দেখো 1/4πε0 এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে যে গণনা করা হলো, তারপরে আমরা এটা বাইরে বার করে নিয়েছি। তাহলে √, এখান থেকে আমরা লিখবো দেখো গোটা রাশিমালাটা 2m cos থিটা বাই আর কিউব, এই গোটা রাশিমালাটার স্কয়ার প্লাস m sin থিটা বাই আর কিউব, এবং এই গোটা রাশিমালাটার স্কয়ার করো, হয়ে গেল। এরপরে দেখো এখানে আমরা মানটা ধীরে ধীরে তৈরি করব। এখন এখান থেকে পাওয়া যাচ্ছে E সমান 1/4πε0। দেখো এখানে আমরা রুটের মধ্যে যেটা লিখছি 4m² cos² থিটা বাই r⁶ স্কয়ার করলে যেটা হয় প্লাস m² sin² থিটা বাই আর কিউব। এর রাশিমালাটা এখান থেকে পাওয়া গেল। এরপরে E সমান এখান থেকে হচ্ছে 1/4πε0। এখানে দেখো m² বাই r⁶টা প্রথমে কমন নাও, নিয়ে রুট থেকে বাইরে বার করে আনলে এখানে হবে m বাই আর কিউব, আর এখানে রুট দাঁড়াবে 4 cos² থিটা প্লাস sin² থিটা, হয়ে গেল। এরপরে দেখো ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাবে 1/4πε0 ইন্টু m বাই আর কিউব, আর এখানে দেখো cos² থিটা প্লাস sin² থিটা 1, তাহলে এখান থেকে 4 cos² থিটাটাকে আমরা 3 cos² থিটা প্লাস cos² থিটা প্লাস sin² থিটা আমরা এখান থেকে লিখব। তাহলে এক্ষেত্রে হবে জিনিসটা লক্ষ্য করো 3 cos² থিটা প্লাস 1।
এখান থেকে 4 এর জায়গায় একটা cos স্কয়ার থিটা নিয়েছিলাম, প্লাস sin স্কয়ার থিটা মানে এখানে 1 হলো, আর এখানে 4 cos স্কয়ার থিটাটা কমে গিয়ে 3 cos স্কয়ার থিটা প্লাস 1 জিনিসটা দাঁড়ালো। এইটা হচ্ছে পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এখান থেকে আমরা এখান থেকে নির্ণয় করতে পেরেছি। এরপর দেখো এখন এই যে কোণটা, এই কোণটাকে ফাই ধরো, ঠিক আছে? তাহলে এখন tan phi ইকুয়াল টু হবে E2 বাই E1, ঠিক আছে? ইকুয়াল টু এখান থেকে দেখো E2 এর মান কত? E2 এর মান এখানে ছিল m sin থিটা বাই r কিউব, তাহলে m sin থিটা বাই r কিউব, আর E1 এর মান ছিল 2m cos থিটা বাই r। অতএব এখান থেকে এটা চলে গেল, এটা চলে গেল। তাহলে দেখো tan phi equal to half of tan theta, half of tan theta হলো, এবং phi এর মান তাহলে কি দাঁড়ালো? phi equal to হলো tan inverse half অর্থাৎ তো লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান অর্থাৎ E, এইটা E1 এর সঙ্গে tan ইনভার্স হাফ tan থিটা এই অভিমুখে ক্রিয়া করে, tan ইনভার্স হাফ tan থিটা এই অভিমুখে ক্রিয়া করে। তাহলে দেখা যাচ্ছে পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা এখান থেকে নির্ণয় করেছি, এবং তার অভিমুখটা কোন দিকে হবে সেটাও আমরা এখান থেকে পেলাম। এরপরে আমরা আরো একটা জিনিস দেখতে যাব। এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমরা এখানে পেলাম, সেটার মানটা আবার একবার লিখে দিচ্ছি। E সমান 1/4 পাই এপসাইলন 0 ইনটু m বাই r কিউব ইনটু রুট অফ 3 cos স্কয়ার থিটা প্লাস 1, 3 cos স্কয়ার থিটা প্লাস 1, ঠিক আছে? এরপর দেখো এখন যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, এই পিকচারটা এই ছবিটার দিকে দেখো, তাহলে পি বিন্দুটা এই এবি সরলরেখার বর্ধিতাংশের উপরে পড়ে। অর্থাৎ পি বিন্দু যদি থিটা ইকুয়াল টু 0 হয়, তাহলে লক্ষ্য করে দেখো পি বিন্দুটা পড়বে এই এবি সরলরেখার বর্ধিতাংশের উপরে। অর্থাৎ পি বিন্দুটি তখন অক্ষস্থিত একটি বিন্দু হবে। অর্থাৎ পি বিন্দুটি এবি সরলরেখার অর্থাৎ মূল যে তড়িৎ দ্বিমেরুটি তার অক্ষের উপরে অবস্থান করবে। তাহলে এখানে আমরা থিটার মানটা যদি 0 বসাই, তাহলে দেখো ই এর মান পাওয়া যাবে ই সমান 1/4 পাই এপসাইলন 0 ইনটু m বাই r কিউব আর রুট ওভার অফ 3 cos স্কয়ার মানে 3 প্লাস 1 cos স্কয়ার 0 1, অতএব 4 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 ইনটু 2m বাই r কিউব। ঠিক এই সমীকরণটা
আমরা অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন নির্ণয় করেছিলাম তখন 2m/r³ এই ফর্মুলাটাই আমরা পেয়েছিলাম। আবার এইটাকেই আমরা m cos θ করে পরে ব্যবহার করেছিলাম। তাহলে দেখো এই যে সমীকরণ, এই সমীকরণেই থিটার বিভিন্ন মান যদি আমরা বসাই তাহলে বিভিন্ন মানের জন্য দেখা যাবে অক্ষের উপরে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা ছিল সেটা এই সমীকরণ থেকেই পাওয়া যাবে, যদি থিটার মানটা আমরা 0 বসাতে পারি। থিটার মান যখন 0 তখন আবার দেখো থিটা ইকুয়াল টু এখন আমরা বসাবো 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা যদি 90 হয়, দেখো 90 ডিগ্রি যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই cos 90 0 হলো। তাহলে এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 1/4πε0 ইন্টু m/r³ ইন্টু √3 ইন্টু 0 প্লাস 1 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু m/r³। তাহলে দেখো আমরা যখন লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দু পেয়েছিলাম তখন সেখানে ক্ষুদ্র তড়িৎদ্বিমেরু বা r > l বা l → 0 যখন আমরা করেছিলাম তখন m/r³ পেয়েছিলাম। অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণের থিটার মানটা 90 ডিগ্রি বসালেই আমাদের দেখো এই পিকচারটা দেখো, এটা এই যে দৈর্ঘ্যটা অর্থাৎ OP এটা এইভাবে সোজা হয়ে যাবে, বিন্দুটা এখানে পাওয়া যাবে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে প্রাবল্যের মান কত হবে সেটা এই সমীকরণ থেকে সহজে নির্ণয় করা যাবে। এখন এই দুটি বিন্দু তো আমরা অলরেডি আগেই নির্ণয় করেছিলাম, এখন এই দুটি বিন্দু ছাড়াও আরো যতগুলি বিন্দু আছে সেগুলি এইভাবে কৌণিক সরণের মাধ্যমে নির্ণয় করা যাবে। দেখো এখন যে পিকচারটা দেওয়া হয়েছে, যে ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিতে থিটার মান মোটামুটি ভাবে আমরা 45 ডিগ্রি মনে করতে পারি বা 60 ডিগ্রি হতে পারে। তো দেখো যদি আমরা থিটার মান 60, থিটার মান 45 বা অন্য যে কোনো মান ধরো 75, থিটার মান 25 ইত্যাদি বিভিন্ন মান যদি আমরা নির্ণয় করি তাহলে এই তড়িৎদ্বিমেরুর নিকটে ও বিন্দুকে কেন্দ্র করে এই পি বিন্দুটা অর্থাৎ এই ওপি সরলরেখাটা যতভাবে কৌণিক সরণ হবে অর্থাৎ ঘূর্ণন হবে, যে কোনো বিন্দুতে অবস্থান করবে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে সেটা খুব সহজে নির্ণয় করা যায়। সেই জন্য এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে একটি তড়িৎদ্বিমেরু বা ক্ষুদ্র একটি তড়িৎদ্বিমেরুর নিকটে যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবার জন্য এটাই হলো আমাদের সাধারণ সমীকরণ। এখানে সব অপরিবর্তিত আছে। m হচ্ছে তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান, r হচ্ছে ও বিন্দু থেকে ওই সংশ্লিষ্ট বিন্দুটির দূরত্ব, এবং এই দূরত্ব যদি অপরিবর্তিত থাকে তাহলে থিটার মানটা শুধু আমরা নির্ণয় করব। এবং দেখো এই দূরত্বটাও আমরা বিভিন্ন বিন্দুতে যদি চেঞ্জ করি তাহলে দূরত্ব পরিবর্তন করে r এর মানটা চেঞ্জ করে থিটার মানটা যেমন আছে তেমন আমরা বসাবো। বসিয়ে সমীকরণটার থেকে আমরা ই বিন্দু অর্থাৎ লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে সেটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এরপর আমরা দেখব তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের পরিমাণ। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের পরিমাণ। দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা এই রকমের একটা তড়িৎ ক্ষেত্র এখানে অঙ্কন করব। ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রটা আমরা এখানে দেখাবো। এইরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু রাখা হয়েছে। এই রকমের একটা তড়িৎ দ্বিমেরু রাখা হয়েছে যেটা মধ্যবিন্দু থেকে মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় আছে। মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় আছে। ঠিক আছে, এবারে দেখো আমরা কাজের সুবিধার জন্য এই দিকটাকে আমরা
এইটাকে আমরা পজিটিভ করে নিলাম, এই দিকটা আমরা নেগেটিভ করে নিলাম, কোনো অসুবিধা নেই, সুবিধা হবে এতে আমাদের। এবার দেখো এই যে আধানটা এটা হলো প্লাস কিউ, আর এই আধানটা আছে মাইনাস কিউ, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হলো এই দিকে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আমরা অলরেডি জানি যে নেগেটিভ পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কাজ করে। তাহলে এই আধানটার উপরে ক্রিয়াশীল বলের পরিমাণ হলো কিউই, এবং এই আধানটার উপরেও ক্রিয়াশীল বলের পরিমাণ হলো কিউই। দেখো এই দূরত্বটা 12, অর্থাৎ এবি এই দূরত্বটা হচ্ছে 12, আর এইটা হলো ও, তাহলে ও বিন্দু থেকে এই দিকটা এল, এই দিকটা এল, মধ্যবিন্দু থেকে আছে, এবং আমরা এই রকমের একটা রেখা টেনে নিলাম, এটা ধরো সি বিন্দু, এবং এই কোণটা এটা হচ্ছে থিটা, তাহলে এটাও হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এই দুটো পাওয়া গেল এখান থেকে। এরপরে দেখো এখন এই যে তড়িৎ দ্বিমেরুটা মুক্তভাবে এখানে ঝুলছিল, এই তড়িৎ দ্বিমেরুটার জন্য দুটি প্রান্তে কিউই পরিমাণ বল কাজ করেছে, এবং এই বল তড়িৎ দ্বিমেরু যে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের সঙ্গে সমান্তরাল। একটা সরাসরি কিউই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে, অপরটা বিপরীত দিকে, কিন্তু সমান্তরাল। এখন দেখো এসি এই রেখাটিকে ধরে যদি আমরা ধরি, তাহলে কিউই পরিমাণ সমান এবং সমান্তরাল বল দুটি তড়িৎ দ্বিমেরুর উপরে কাজ করে, অর্থাৎ দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বল একটি তড়িৎ দ্বিমেরুর উপর দুটি বিপরীত দিকে ক্রিয়া করে। এবং তখন দেখা যাচ্ছে এর ফলে কি হচ্ছে, ধরো এখানে কিউই পরিমাণ বল, ওইদিকেও কিউই পরিমাণ বল সৃষ্টি হয়েছে, সেই জন্যে এইটার উপরে একটা টর্ক সৃষ্টি হবে। এই যে তড়িৎ দ্বিমেরুটি, তড়িৎ দ্বিমেরুর উপরে একটি টর্ক সৃষ্টি হবে, কিন্তু তড়িৎ দ্বিমেরুর উপরে যে লব্ধি বলের পরিমাণ, সেই লব্ধি বলের পরিমাণটা শূন্য হয়। তড়িৎ দ্বিমেরুর উপরে লব্ধি বল দেখো, উপরের দিকে কিউই পরিমাণ বল কাজ করেছে, উল্টো দিকেও কিউই পরিমাণ বল কাজ করেছে, তার ফলে লব্ধি যে বলের উপরে কাজ করছে বল থাকে না, কিন্তু যেহেতু সমান সমান্তরাল বিপরীতমুখী বল কাজ করে, সেই জন্য এর উপরে একটি টর্ক এখানে প্রযুক্ত হবে। আমরা এর মানটা এখান থেকে নির্ণয় করব। তাহলে আমরা বিষয়টাকে আবার বলি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি সাসপেন্ডেড বা মুক্তভাবে ঝুলন্ত মধ্যবিন্দু থেকে ঝুলন্ত একটি তড়িৎ দ্বিমেরু যদি রাখা হয়, তাহলে তড়িৎ দ্বিমেরু দুটি আধানের উপরে, অর্থাৎ দুই প্রান্তে দুটি আধানের উপরে কিউই পরিমাণ বল কাজ করবে, এবং এই বল দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বল হিসেবে কাজ করবে। তার ফলে এই তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল কিছু কাজ করে না, কিন্তু তড়িৎ দ্বিমেরুর উপরে সমান সমান্তরাল বিপরীতমুখী বল কাজ করে বলে এর উপরে তড়িৎ ক্ষেত্রের এর উপরে লব্ধি বলের পরিমাণটা সব সময়কার জন্য শূন্য হয়। তো এইটা আমরা এখান থেকে দেখলাম। তো আমরা এরপরে এর গণনা কি হবে, অর্থাৎ টর্কের পরিমাণটা কত, সেটা আমরা এবার নির্ণয় করব।